ছুটিতে পথে ঘরমুখো মানুষের ঢল, রেলে উপচে পড়া ভিড়, ঢাকা টাঙ্গাইল সহ বিভিন্ন মহাসড়কে ধীরগতি। সারা দেশের সড়ক দুর্ঘটনায় নিহত ৮। রাজধানীতে জমে উঠেছে পশুর হাট। বিকেলে ক্রেতা আরও বাড়ার আশা, দাম কিছুটা চড়া। ঢাকার বাইরে দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। টানা 18 দিন সেবা বন্ধ থাকার প্রভাব পড়বে না দক্ষিণ সিটির বর্জ্য অপসারণে, দাবি প্রশাসকের। 12 ঘন্টায় পরিচ্ছন্ন করার আশ্বাস। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। পবিত্র হজে লাখ লাখ মুসল্লির ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মুজদালিফায় রাত্রি যাপনের পর কাল পশু কোরবানি। চট্টগ্রাম বন্দরে বৈরী আবহাওয়ায় পণ্য খালাস ব্যাহত, বহির্নোঙরে জাহাজ জট। ঈদে কার্যক্রম চালু রাখতে বিশেষ টাস্ক ফোর্স। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি এখন দুপুরের। সঙ্গে আছি আমি তানজিলা খান মেম এবং আমি তাসওয়ান নাফি। শুরুতে জানাবো ঘরে ফেরার খবর। নাফি, এবার পবিত্র ঈদুল আজহায় কিন্তু একটা লম্বা ছুটি পড়েছে। হয়তো আপনি আমি দুজনেই কেউ বাড়িতে যাব না, অফিসেই থাকবো, অফিসে ঈদ করব, কিন্তু যারা আসলে এই ছুটিটা পেয়েছেন তারা কিন্তু নারীর টানে বাড়িতে ফিরছেন এবং সেই ঢল নেমেছে কিন্তু রাজধানীর সড়ক, মহাসড়ক এবং ঢাকার বাইরে যেই মহাসড়কগুলো রয়েছে সেখানে। এবং এই নারীর টানে যারা যাচ্ছে তাদের যে খবর বা তারা যারা যাচ্ছে রাস্তায় কোনো ভোগান্তির শিকার হয়েছে কিনা বা যানজট কেমন হচ্ছে, এই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের সহকর্মীরা আছে বিভিন্ন জায়গায়, আমরা যদি জানতে চাই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রায় আছেন আরিফ হোসেন, আমরা দেখতে পাচ্ছি, এবং এলেঙ্গে আছেন কাউসার আহমেদ। এছাড়া ময়মনসিংহে ঢাকা বাইপাস আছেন, যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর কল্যাণপুর বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি জাওয়াদ মাহমুদ। প্রথমে যেতে চাই আরিফের কাছে। আরিফ, জানাবেন যে এখন কত কিলোমিটার যানজট রয়েছে চন্দ্রা, এবং সড়কের যানজট কমাতে কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? নাফি, শফিপুর থেকে চন্দ্রা হয়ে এলেঙ্গা পর্যন্ত পুরো জায়গাটা কিন্তু এখন পর্যন্ত যানজটে আবদ্ধ হয়ে রয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম পুলিশ দুদিকের সড়কে, অর্থাৎ যাওয়ার ঢাকামুখী যাওয়া এবং এলেঙ্গামুখী আসা দুদিকের সড়কই ছেড়ে দিয়েছিল এবং সেখান থেকে গাড়ি দুই লাইনেই চলছিল। এর ফলে কিছুটা হলো যানজট কমেছিল, কিন্তু এরপরে আবার আধা ঘন্টার মতো সময় হচ্ছে আমরা দেখছি ঠিক এভাবেই দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে এই যে চন্দ্রা এরিয়ায় যেই পরিমাণ গার্মেন্টস শ্রমিক এসছে তাদের গন্তব্যে যাওয়ার জন্য, উত্তরবঙ্গে বিশেষ করে যাওয়ার জন্য, তবে সেই পরিমাণ গাড়ি কিন্তু লক্ষ্য করছি না। অতিরিক্ত যাত্রী হয়ে অনেকে গরুর গাড়ি অথবা বিভিন্ন মালবাহী ট্রাকের উপরে উঠে বসছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই ট্রাকে উপরে উঠে তাদের গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ গরুর ট্রাক, যেগুলো উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে যেই ট্রাকগুলো ঢাকায় ঢুকেছে সেই ট্রাকে করে গার্মেন্টস শ্রমিক অথবা নিম্ন আয়ের মানুষজন কিন্তু বাড়ি যাওয়ার চেষ্টা করছেন এবং যাচ্ছেন। তবে এক্ষেত্রে অতিরিক্ত যাত্রী হয়ে কেউ কেউ বাসের ছাদেও কিন্তু উঠছেন, যেটি পুলিশের দেখার কথা। পাশেই পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের তেমন কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এছাড়া অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি কিন্তু সব জায়গায় লক্ষণীয় আকারে রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে 1.5 গুণ 2 গুণ করে 2.5 গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে, এমন অভিযোগও আমরা কিছু কিছু জায়গায় পাচ্ছি। যারা সিট পাচ্ছেন তারা এই ধরনের ভাড়া দিয়ে যাচ্ছেন। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আজকের 12টার পর থেকে এই যে গাজীপুর এরিয়া যে গার্মেন্টস ছুটি হয়েছে অথবা এই ঢাকার আশপাশে যে এরিয়াগুলো যাদের বাড়ি উত্তরবঙ্গে, তাদের একটি বড় অংশ চন্দ্রা থেকেই কিন্তু গাড়িতে উঠতে চাচ্ছে। সুতরাং এখানে এসে তারা একটি বিপাকের মধ্যে পড়ছেন, কোনো ধরনের গাড়ি ঘোড়া পাচ্ছেন না এবং এই গাড়ি না পাওয়ার ফলে অতিরিক্ত যেই ভাড়াটি তাদের গুনতে হচ্ছে। বিকল্প পথে যে পুলিশ সরিয়ে নিয়ে যানজটটি কমাবে তারও খুব একটা লক্ষণ এখানে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে যানজট পড়ছে এবং আবার রাস্তার দুদিক খুলে দিয়ে যানজট ক্লিয়ার করার চেষ্টা করছেন পুলিশ। তবে এখন পর্যন্ত অতিরিক্ত গাড়ি ভাড়া দিয়েই মানুষ যাচ্ছে গন্তব্যে। যে ঈদের হাসিটা, নারীর টানে বাড়ি ফেরার
যে আনন্দটা, সেই আনন্দটা যাত্রাপথেই অনেকের মলিন হয়ে যাচ্ছে। কারো কারো গন্তব্য যেতে সময় লেগে যাচ্ছে, তাদের নির্ধারিত সময়ের প্রায় 2 গুণ 3 গুণ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মানুষ। সব কিছু মিলিয়ে তারা পুলিশের কাছে আহ্বান করছেন যাতে দ্রুত এই যানজটটি নিরসন করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। নাফি। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হয়েছিলেন আরিফ হোসেন। এবার যাব এলেঙ্গায়, সেখানে আছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, আমরা তো শুনছিলাম আরিফের কথা, আপনি আসলে এলেঙ্গাতে যেখানে আছেন সেখানের কি অবস্থা এবং সেখানেও কি একইভাবে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে কিনা, মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন কিনা একটু জানাবেন। মিম, আমার পেছনে ঢাকার দিকে অন্তত 12 কিলোমিটার এবং আমার সামনে 5 কিলোমিটার যমুনা সেতুর দিকে এভাবেই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে যারা ঘরমুখ হাজার হাজার মানুষ রয়েছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে ব্যবসা গরম এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে, এতে করে জীবনের ঝুঁকি নিয়ে যারা খোলা ট্রাক ও পিকআপে যাচ্ছে এবং মোটরসাইকেল আরোহী যারা আছেন তাদের খুব দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এদিকে যানজট নিরসনে ভোর রাত থেকে টাঙ্গাইলের পুলিশ সুপার সহ 6 শতাধিক পুলিশ তারা এই যানজট নিরসনে কাজ করছে। আর এদিকে যমুনা সেতুর যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তিনি জানিয়েছেন যে 4 সড়কের মানে 4 লেনের যানবাহন যখন 2 লেনের সেতুতে যাচ্ছে তখন ধীরগতি থেকে যানজটের সৃষ্টি হচ্ছে। আর এছাড়াও এই মহাসড়কের বিশেষ করে যমুনা সেতু সংযোগ সড়ক এবং টাঙ্গাইল সদরের করটিয়া এলাকায় একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। সেই দুর্ঘটনা কবলিত যানবাহন এবং একাধিক গাড়ি ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়েছিল, সেগুলো সরাতে গিয়ে কিন্তু এইভাবে যানজটে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে যারা গণমুখ মানুষ রয়েছেন তারা বলছেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এতে করে যারা খোলা ট্রাক ও বাস পাচ্ছেন তাদের কাছ থেকে 4 থেকে 5 গুণ বাড়তি ভাড়া আদায় করছে। আর এদিকে টাঙ্গাইলের জেলা প্রশাসন এই বাড়তি ভাড়া এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তো এই ছিল মিম আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সবশেষ তথ্য। আমরা এবার যেতে চাই ময়মনসিংহের ঢাকা বাইপাসে ইমতিয়াজ আহমদ। ইমতিয়াজ, আপনি যে জায়গাটায় আছেন সেটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঢাকা বাইপাস, এবং সেখান থেকে জামালপুর সহ নেত্রকোনা অনেক জায়গায় এখান থেকে গাড়ি পাস হয়েছে। এখানকার যানজটের অবস্থাটা কি, ভোগান্তি শিকার হচ্ছে কিনা যাত্রীরা, কি দেখছেন জানাবেন। রাফি, আমরা সকাল থেকে আসলে খবর সংগ্রহ করছি একেবারে ঘরমুখ মানুষের যারা আসলে ঈদে পরিবারের স্বজনদের সঙ্গে ঈদ করতে এবার যাবেন। আমরা সকাল থেকে দেখছি গাড়ির চাপ কিন্তু ক্রমেই বাড়ছে এবং যত বেলা গড়াচ্ছে গাড়ির চাপ বাড়ছে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগটাও বাড়ছে। শুধু যে ভাড়া বেশি নিচ্ছে বিষয়টি কিন্তু তা না, উল্টো দিক থেকে গাড়ি আসছে, সিএনজি অটোরিকশার ব্যাপক দৌরাত্ম্য বেড়েছে এবং মাঝখানে দাঁড়িয়ে যাত্রী নামানো এবং নির্দিষ্ট জায়গায় যাত্রী না নামানোর কারণে কিন্তু যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভাড়া গতবারের থেকে দ্বিগুণ নেওয়া হচ্ছে। শুধু গাড়ি বাস নয়, পাশাপাশি সিএনজিতে কিন্তু একরকম নৈরাজ্য চলছে। 160 টাকার ভাড়া 400 টাকা করে নেওয়া হচ্ছে। যেহেতু এখান থেকে আমরা যে সিএনজিগুলো দেখছি এগুলো সবগুলোই জামালপুরে বা বেশিরভাগ নেত্রকোনা বা এই ধরনের জায়গায় যাবে, সুতরাং সেই জায়গাগুলোতে দ্বিগুণেরও বেশি ভাড়া নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু দুর্ভোগটা কিন্তু কমেই বাড়ছে। এবং এই যে অটোরিক্সা সিএনজির এগুলোর দৌরাত্ম্য কিন্তু কোনোভাবেই কমাতে পারছে না। অনেক আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু চেষ্টা করছেন, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপর দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এবং সেই সাথে সাধারণ যাত্রীরা কিন্তু যে যেভাবে পারছে, বাস, ট্রাক, সিএনজি, অটো যে যেভাবে পারছে তারা কিন্তু তাদের ঘরে ফেরার জন্য তারা কিন্তু আসছেন। এবং যত বেলা গড়াবে, যেহেতু গার্মেন্টসগুলো ছুটি হয়ে গেছে, বেশিরভাগ গাজীপুর, টঙ্গী থেকে যারা আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে আসছেন। অনেকে গাড়িতে সিট পাচ্ছেন না, তারা বিকল্প উপায় হিসেবে পিকআপে করে খোলা আকাশের নিচে যেভাবে পারছেন আসলে আসছেন, অটোতে করে আসছেন, ভ্যান গাড়িতে করে আসছেন। আমরা বিভিন্নভাবে দেখছি, অনেকে হেঁটেও আসছেন, মাঝখানে যানজটের কারণে নেমে আসতে হচ্ছে। সুতরাং খুব যে একটা স্বস্তির ঈদে বাড়ি ফেরা হচ্ছে সেটি কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে সিএনজিগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং যার জন্য যানজটের জন্য কিন্তু পেছনের যে গাড়িগুলো রয়েছে সেগুলো আসতে পারছে না। এই রুট দিয়ে টাঙ্গাইল থেকে শুরু করে উত্তরবঙ্গের অনেক গাড়িগুলো চলাচল করে, সেই হিসাবে জামালপুর, শেরপুর, নেত্রকোনা থেকে শুরু করে কিশোরগঞ্জের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করে। সুতরাং এখন পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, যতই আসলে বেড়া গড়াচ্ছে, গাড়ির চাপ বাড়ছে, হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে, সেই সাথে দুর্ভোগটাও কিন্তু বাড়ছে। সব মিলে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদে ঘর ফেরা মানুষের সর্বশেষ খবর।
এবার আমরা যাবো জাওয়াত মাহমুদের কাছে। সে আছে মহাখালী বাস স্ট্যান্ডে। জাওয়াত, জানাবেন মহাখালী বাস স্ট্যান্ডে যাত্রী চাপ কেমন দেখছেন এবং বাসে বাড়তি ভাড়া নেওয়ার একটা অভিযোগ আমরা সব সময় ঈদকে কেন্দ্র করে শুনে থাকি। এবার বলা হচ্ছে সরাসরি নিচ্ছে না, কিন্তু একটা কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। সেই কৌশলটা আসলে কি এবং কিভাবে আসলে যাত্রীদেরকে এর মাঝে জড়িত করা হচ্ছে, একটু বিস্তারিত জানাবেন। মহাখালীর আগে কিন্তু আমরা সায়দাবাদ বাস থেকে দেখলাম এখানে যাত্রীরা যাদের আসন আসছে বা যারা আগে অভিযোগ করেছেন তাদের আমরা এটা দেখতে পাচ্ছি এবং আমার দীর্ঘ সারি এখানে অপেক্ষা করছে তাদের আমাদের সহকর্মীরা যানজটের খবর অগ্রিম টিকিট কেটেছিলেন তারাও যেতে পারছেন না, কারণ সেই রোটেশন করে ফিরে আসতে পারছে না। এই যে কৌশল করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে সেদিকে মূলত তারা এই যে নাম দিয়েছে বকশিস, এই বকশিসের নামে অর্থাৎ 100 টাকা 150 টাকা বা ক্ষেত্র বিশেষে 200 টাকা করে অতিরিক্ত নেওয়া হচ্ছে এবং সেটিকে ঈদ বকশিস হিসেবে নিচ্ছেন। সেটি নিয়ে যাত্রীদের একটু অভিযোগ আছেই, কিন্তু আবার কেউ তো যাত্রী সেটাকে স্বাচ্ছন্দ্যভাবে দিচ্ছেন, যেহেতু প্রধান ধর্মীয় উৎসব এটিকে কেন্দ্র করে তারাও বিষয়টিকে সেভাবে দিচ্ছেন, কিন্তু তারা এই বকশিসের নামে কৌশল করে মূলত অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং এইখানে যাত্রীদের একটি ভিন্ন কম নেওয়া হচ্ছে এবং সেটিকে ধরে তাদের যে বাসের যে সংখ্যা সেই অভিযানের ভিত্তিতে তারা এই যে ভাড়া যেহেতু তারা কম নিতে পারছে এবং এই জন্য তারা বাসের সংখ্যা কমিয়ে দিচ্ছেন। এই ধরনের একটি কারচুপির তারা অবলম্বন করছে, এই অভিযোগটি তারা আসলে মূলত করছেন এবং যাত্রীদের আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করছেন যে তারা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, যদিও তাদের অগ্রিম টিকিট আছেন। মূলত বাসগুলো আবার এই যে ফিরে এসে তাদেরকে এইখান থেকে নিয়ে যাবে, সেই ব্যবস্থাটি মূলত সড়কে যেহেতু একটি যানজটের দীর্ঘ সৃষ্টি হয়েছে সেই কারণে তারা যেতে পারছেন এবং যারা অগ্রিম টিকিট কাটেননি তারা মূলত বা অন্য অন্য বাসগুলোতে টিকিট কাটছেন বা পাচ্ছেন, সেখানেই যে অতিরিক্ত ভাড়া আদায়ের করার বিষয়টি সেটি আসছে এবং সেটি যেটি বলছিলাম যে তারা এটি বকশিসের নাম করে এটি নিচ্ছেন। এবং আরেকটি বিষয় যাত্রীরা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় তাদের ভোগান্তি কিছুটা কমেছে, কিন্তু এই যে ব্যবস্থাপনা বা প্রশাসন যদি আরেকটু তারা দ্রুত হয় অথবা তারা আরেকটু তাদের যে কার্যক্রম সেটি জোরদার করে তাহলে হয়তো এই যে যতটুকু ভোগান্তি আছে সেটি কমবে। এবং এখানে আরেকটু যদি বিষয় জানি কি মহাখালী বাস টার্মিনালে যেটা দেখেছি বরাবরের মতোই যে ধরনের যাত্রীর চাপ বা ভিড় লক্ষ্য করা যায় সেই চাপ বা ভিড় কিন্তু আমরা এখানে এসে দেখিনি। সেই অনুযায়ী যাত্রীদের অধিকাংশই মত দিচ্ছেন যে বিগত বছরগুলোর তুলনায় তাদের যাত্রা কিছুটা স্বস্তিদায়ক। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে সবশেষ। ঈদে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, সর্বশেষ যুক্ত হয়েছিলেন জাওয়াত মাহমুদ। নাফি, আমরা তো সড়ক মহাসড়কের কথা জানাচ্ছিলাম, পাশাপাশি কিন্তু ঘরমুখী মানুষের চাপ বেড়েছে ট্রেনেও। সকালে উত্তরাঞ্চলের ময়মনসিংহ অভিমুখী ট্রেনে অনেকটাই ভিড় ছিল, চাপও ছিল, তবে তবুও কিন্তু সময় মতো সকল ট্রেনই শিডিউল মাফিক ছেড়ে গিয়েছে। আমি অন্যান্য বারও এরকম আমরা দেখি ঈদের সময় কিরকম ভিড় হয়, তবে বিগত বছরগুলোর তুলনায় এবারের ঈদের যাত্রাটা বেশ নির্বিঘ্ন হচ্ছে বলছে যাত্রীরা। একটি প্রতিবেদন আছে জাওয়াত মাহমুদের, দেখে আসবো। কমলাপুর স্টেশনে যাত্রীদের ছুটে চলা প্ল্যাটফর্মে দাঁড়ানো লালমনিরহাটের ট্রেন ভুরিমারি এক্সপ্রেসের দিকে। শুধু ভুরিমারিই নয়, সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে উত্তরাঞ্চল ও ময়মনসিংহের সবগুলো ট্রেনেই যাত্রী চাপ পৌঁছে বগির ভিতর থেকে ছাদ অবধি। সড়ক পথের জট এড়াতে অনেকেই বেছে নিয়েছেন ট্রেনের। অগ্রিম টিকিট না থাকায় বিড়ম্বনাও পোহাতে হয় তাদের। আসনবিহীন টিকিট পেলেও জীবনের ঝুঁকি নিয়ে ছাদে পাড়ি জমাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে। উত্তরাঞ্চলের ট্রেন যাত্রার বাইরে অন্যান্য গন্তব্যে যাত্রা ছিল স্বস্তিদায়ক। ঈদ আনন্দ ভাগাভাগি করতে প্রিয়জনদের কাছে যেতে পারাটাই সবকিছুর আগে। যদিও টিকিট কাটতে যদিও ঝামেলা হচ্ছে, কিন্তু বাড়ি যেতে অবশ্য সবার সাথে ঈদ করতে ভালো লাগবে আর কি। এবার মনে হচ্ছে সুশৃঙ্খলভাবে আসতেছে, মানুষ উঠতেছে। ঈদে বাড়ি গিয়ে দাদুর সাথে গল্প করবো, ঘুরবো, বন্ধুদের সাথে ঘুরবো। অন্যবারের তুলনায় এবারের আমার মেইনটেনেন্সটা ভালোই লাগতেছে, মনে হচ্ছে খুব আরামদায়কভাবে আমরা যেতে পারবো।
স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা থাকায় খুশি যাত্রীরা। ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন তারা। তবে যাত্রা আরও আরামদায়ক করতে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি করছেন কেউ কেউ। ট্রেনের ভিতরে আপনার মনে করেন যে সিট আছে 50-60টা, আপনার হচ্ছে লোক উঠছে মনে করেন যে 200-300-400 মতন। গত বছরের তুলনায় আমি মনে করি যে মোটামুটি এখন পর্যন্ত ঠিক আছে, বাট আরও আসলে ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার, স্পেশালি উত্তরাঞ্চলের জন্য ট্রেনের সংখ্যা বাড়ানো খুবই জরুরি। স্টেশন কর্তৃপক্ষ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। শিডিউল বিপর্যয় না থাকায় ও সময় মতো সব ট্রেন ছাড়ায় সন্তুষ্ট যাত্রীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সারা দেশে সড়ক দুর্ঘটনায় অন্তত 8 জনের প্রাণ গেছে। ব্রাহ্মণবাড়িয়া, নাটোর সহ দেশের 4 জেলায় ঘটে এই সড়ক দুর্ঘটনা। সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার 3 যাত্রী নিহত হয়। ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় অটোরিকশাটি নবীনগর থেকে কুমিল্লার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এদিকে নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে নিহত হয়েছেন সুপারভাইজার। অন্যদিকে নেত্রকোনার কমলাকান্দায় দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছে। এছাড়াও গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারে 2টি যাত্রীবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজীপুরের টঙ্গী বিআরটি ফ্লাইওভারে যাত্রীবাহী 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। এই বিষয়ে জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে ফ্লাইওভারের মুখোমুখি দুর্ঘটনা কেন হয়েছে, দুর্ঘটনার পর যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা? নাফি, ঠিক বেলা 1:10 দিকে গাজীপুরের টঙ্গীর যে বিআরটি ফ্লাইওভারটি রয়েছে, এই ফ্লাইওভারের চেরাগালি অংশে যেখানে একটি মাত্র লেন, অর্থাৎ এই জায়গাটিতে এসে ফ্লাইওভারটি একটি লেনে সংকুচিত হয়ে পড়েছে এবং এই জায়গাটিতে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ময়মনসিংহ অঞ্চলের দিকে যাচ্ছে একটি যাত্রীবাহী বাস এবং অপরদিকে ময়মনসিংহ অঞ্চল থেকে অর্থাৎ শেরপুর থেকে একটি বাস সেটি ঢাকার দিকে প্রবেশ করছিল এবং দুটি বাস কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানতে পেরেছি অন্তত 30 থেকে 35 জন আহত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে আহতরা কিন্তু আশপাশের যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু তাদেরকে উদ্ধার করেছেন। পরবর্তীতে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কিছুক্ষণ আগে দুটি বাসের যারা যেই চালক রয়েছেন চালকরা কিন্তু একেবারে কিন্তু মানে এমন অবস্থায় ছিল যে তাদেরকে বের করা যাচ্ছিল না, যে কারণে তাদেরকে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কৌশলে তাদেরকে বের করে আনেন এবং তাদেরকে তার স্থানীয় যে হাসপাতালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো নিহতের সংবাদ আমরা পাইনি। তবে যারা আহত হয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর রয়েছে। বিশেষ করে দুটি বাসের যারা চালক রয়েছেন, এই দুটি চালকই কিন্তু বেশ গুরুতর আহত হয়েছেন এবং এই দুর্ঘটনাটির কারণ হিসাবে আসলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছিলাম। তারা বলছেন যে মূলত যেহেতু এখন ঈদের মৌসুম, চালকরা কিন্তু না ঘুমিয়ে কিন্তু অনেক সময় ড্রাইভিং করে থাকেন অতিরিক্ত যাত্রী পারাপারের জন্য। সেক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটতে পারে এবং পাশাপাশি এই দুটি বাস মুখোমুখি সংঘর্ষ হওয়ার কারণে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু আহত হয়েছেন কম বেশি। কারো মুখে আঘাত পেয়েছেন, কেউ বুকে আঘাত পেয়েছেন, কেউ বা হাত ভেঙেছে, কেউ পা ভেঙেছে এবং তাদেরকে কিন্তু আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ফ্লাইওভারের উপরে যে অংশটি রয়েছে সেখানে কোনো ধরনের যান চলাচল করা যাচ্ছে না এবং এর ফলে কিন্তু আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা যাতায়াত করছেন, বিশেষ করে নিচের সড়কে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং অনেক গাড়ি কিন্তু দীর্ঘক্ষণ বসে রয়েছে। তো এই দুর্ঘটনার কারণে কিন্তু একটি দুর্ভোগ কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে দুর্ঘটনাস্থল থেকে সবশেষ তথ্য। আপনি গাজীপুরের টঙ্গী বিআরটি ফ্লাইওভারের মুখোমুখি 2টি বাসের সংঘর্ষের খবর জানাতে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। এবারে জানাবো কোরবানির পশুর হাটের খবর। মিম, একদিন পরেই কোরবানির ঈদ এবং সেটাকে ঘিরে রাজধানী এবং রাজধানীর বাইরে অনেক জায়গায়, বেশিরভাগ সব জায়গাতেই জমে উঠেছে কোরবানির পশুর হাট এবং বিকেলে ক্রেতা সমাগম আরও বাড়ার আশা করছেন বিক্রেতারা। সবচেয়ে ভালো বিষয়, এখন রাস্তাঘাটে বের হলে দেখা যাচ্ছে সবাই গরু নিয়ে যাচ্ছে, কেউ কেউ মানে একটা যে কোরবানির পশু কেনার যে আনন্দ, সকলের মাঝে কিন্তু সেই তৃপ্তির আনন্দটি দেখা যাচ্ছে। সে বিষয়ে আমরা একটু জানতে চাই, কোরবানির পশুর হাটে আমাদের সহকর্মীরা রয়েছেন, তাদের কাছ থেকেই জানবো সেই হাটের খবরাখবর। আমাদের সঙ্গে
রাজধানীর গাবতলী থেকে যুক্ত হবেন শম্পা বিশ্বাস, চট্টগ্রামের সাগরিকা বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং বরিশালের চরমোনাই হাট থেকে যুক্ত হয়েছেন ফিরদাউস সোহাগ। শুরুতেই যাচ্ছি শম্পার কাছে। শম্পা, একটু জানাবেন গাবতলীর হাটে গরুর দরদাম কেমন, এবং রাজধানীর বেশিরভাগ মানুষই তো গাবতলী থেকে পশু কিনে থাকেন, তো সেই জায়গা থেকে এবার তাদের বেচাকেনা কেমন হয়েছে, এবং এই যে আরো একদিন বাকি রয়েছে তাতে করে তাদের প্রত্যাশাটা কি আসলে বিক্রেতা যারা রয়েছেন? যারা বিক্রেতা রয়েছেন তারা প্রত্যাশা করছেন আগামীকাল এই পশুর হাটের বেচা বিক্রি অনেকটাই বাড়বে। যদিও এই দুদিনেও বেচা বিক্রি চলছে, তবে সেটি আশানুরূপ বলছেন না অনেকেই। এবং আমি যদি একটু বলি যে এবার এই গাবতলীর হাটটি সহ রাজধানীতে এখন পর্যন্ত মোট হাট বসেছে 19টি, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হাট রয়েছে 6টি এবং আজও আরও 2টি হাটের ঘোষণা আসার কথা রয়েছে। এবার আমি একটু দামের প্রসঙ্গে আসি। আমরা দেখেছি গাবতলী হাট ঘুরে যে এখানে বড় গরুর দাম মোটামুটি 3 থেকে 3.5 লাখ টাকার উপরে, এবং এর পরে যে গরুগুলো আছে অর্থাৎ মাঝারি গরু, সেগুলোর দাম 1.5 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। 1,20,000 থেকে 1 লাখের নিচে পাওয়া যাচ্ছে ছোট জাতের গরু। বাজারে ছোট জাতের গরু এবং মাঝারি জাতের গরুর চাহিদা এখনো পর্যন্ত আমরা বেশি দেখছি। যদিও এই হাটের একটি বিশেষ আকর্ষণ থাকে উট, এবং এবারও গাবতলীর হাটে যথারীতি উট উঠেছে। সেই উটগুলোর দাম কিন্তু কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে বিক্রেতারা হাঁকছেন 30 থেকে 35 লাখ টাকা পর্যন্ত। যদিও এখন পর্যন্ত এই উট বিক্রি হয়নি, এবং ক্রেতা যারা এসেছেন তারা কোনোটির দাম 22 লাখ টাকা পর্যন্ত বলে গিয়েছেন এই উটগুলোর দাম। আমরা কথা বলেছিলাম যারা এখানে ক্রেতা এসেছেন, তারা অনেকেই বলেছেন যে উট আসলে বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী পশুই বলা চলে, সেই জন্য অনেকেরই আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে উট। যদিও উটের পাশাপাশি আমরা ছাগল এবং দুম্বার বাজারও দেখেছি, সেই বাজারের বিক্রি বেশ ভালো বলছেন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের লোকজনই। কিন্তু উটের এখনো সেভাবে আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে অনেকটাই হতাশা প্রকাশ করেছেন যারা উটের বিক্রেতা আছেন তারা। যদিও তারা আশা করছেন যেহেতু আরো 2 দিন রয়েছে হাট, অর্থাৎ আগামীকালকে রয়েছে বিশেষ করে, এবং কেউ যেহেতু কোরবানির সকালেও পশু কিনে থাকেন, ফলে এর মধ্যে নিশ্চয়ই এই উটগুলো বিক্রি হয়ে যাবে। এই ছিল রাজধানীর গাবতলী পশুর হাট থেকে আমার কাছে সবশেষ খবর। রাজধানীর গাবতলী থেকে এবার যেতে চাই চট্টগ্রামের সাগরিকার বাজারে, সেখানে কাজী মাহফুজ আছেন। মাহফুজ, আমরা দেখছিলাম রাজধানীর গরুর হাটে, এখানে উটও বলছিলেন সহকর্মী, আপনার এখানে যে হাট বসেছে সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? গরু কেমন এসেছে? এছাড়া জানাবেন যে ক্রেতারা কি বলছেন শেষ মুহূর্তে? বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পশুর হাটগুলোতে ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ এবং পার্বত্য চট্টগ্রাম থেকে ট্রাকে করে কিন্তু বিক্রেতারা পশু নিয়ে আসছেন। তো বলা যায় যে একদম শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলো অনেকটা জমে উঠেছে ক্রেতাদের উপস্থিতিতে। তবে প্রত্যাশিত যে বেচা কেনা সেটি কিন্তু এখনও হয়ে ওঠেনি। এখানে যারা বিক্রেতা আছেন তারা বলছেন মূলত এবার চট্টগ্রামের পশুর হাটগুলোতে বড় যে গরুগুলো নিয়ে আসা হচ্ছে সেগুলোর বেচা বিক্রি খুবই কম হচ্ছে। মাঝারি এবং ছোট আকারের পশুগুলোর চাহিদা বেশি এবং বেচা বিক্রি বেশ ভালো হচ্ছে। সেই জায়গাতে যারা বড় গরু নিয়ে আসছেন তারা হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে কেউ 20-25টি গরু নিয়ে আসছেন, তার মধ্যে 2-3টি গরু বিক্রি হয়েছে। তারা আমাদেরকে এও জানিয়েছেন যে গত কয়েকদিন আগে যে বড় গরুর দাম তারা 4 লাখ কিংবা 5 লাখ হাঁকিয়েছেন, সেই জায়গাতে তারা 1 লাখ টাকা পর্যন্ত কমিয়ে দিয়েও বিক্রি করতে পারছেন না। তারা কি অজানা কারণে আসলে বড় পশু বিক্রি হচ্ছে না এমনটি তারা শঙ্কা করছেন। আর যারা মাঝারি এবং ছোট আকারের গরু নিয়ে আসছেন তারা কিন্তু বেশ অনেকটা খুশি, প্রত্যাশিত দাম পাচ্ছেন। এবং বিক্রেতা যারা আছেন তারা বলছেন যে ছোট গরুর চাহিদা বাড়ার কারণে বিক্রেতারা দাম বাড়িয়ে দিচ্ছেন এবং গতবারের চাইতে 10 থেকে 15% পর্যন্ত পশুর দাম বেশি বলছেন এখানে যারা ক্রেতা হয়ে পশু কিনতে আসছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে এবছর পশুর চাহিদা রয়েছে প্রায় 9 লাখ। তার মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে 8,60,000 পশু এবং অল্প যে ঘাটতি রয়েছে 35 থেকে 40,000। এই পশুগুলো মূলত উত্তরবঙ্গ থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম থেকে যারা নিয়ে আসছেন সেই পশু দিয়েই এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে।
তো সেই জায়গাতে কোনো ধরনের সংকট হবে না এমনটি বলছেন জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে বলা যায় যে আসলে শেষ মুহূর্তে চট্টগ্রামের পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে, মাঝখানে আর একদিন আছে, হয়তো আগামীকাল আরও বেশ বেচাকেনা হবে এবং প্রত্যাশিত দাম পেয়ে বিক্রেতারা এখান থেকে যাবেন এমনটি আশা করা হচ্ছে। এবারে আমরা যাব সহকর্মী ফিরদৌস সোহাগের কাছে। সোহাগ, আমরা তো শুনছিলাম কাজী মাহফুজ বলছিলেন যে চট্টগ্রামে যে গরুগুলো এসেছে যেগুলো দেখতে আকারে অনেকটা বড়, সেগুলোর বেচা বিক্রি কিছুটা কম। বরিশালের হাটের চিত্রটা কি? আপনাকে ধন্যবাদ। বরিশালের হাটের পরিস্থিতিও প্রায় একই রকম। আমরা সকাল থেকে এখানে রয়েছি, বরিশালের চরমোনাই যে পশুর হাট সেখানে আমরা রয়েছি। তো এখানে আমরা এসে দেখেছি যে প্রচুর কোরবানির পশু এখানে উঠেছে, গরু এবং ছাগল সবই এখানে আছে। তবে বেচা বিক্রি সকালের দিকে আমরা দেখেছিলাম তুলনামূলক কম, তবে থমকে গিয়েছিল মাঝখানে একেবারে দুপুরবেলা, কারণ আজকের আবহাওয়া কিন্তু তুলনামূলক অন্যান্য দিনগুলোর চেয়ে খুব বেশি ভালো। অর্থাৎ সকাল থেকেই কিন্তু এখানে দেখেছি যে বৃষ্টি ছিল না। বৃষ্টি না থাকার কারণে প্রচুর গরু নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বরিশাল নগরীর এবং বরিশালের আশপাশের অসংখ্য মানুষ কিন্তু এই চরমোনাইয়ের হাটে এসেছেন একটু কম দামে গরু পাওয়ার আশায়। কিন্তু যখনই দেখা গেল যে ক্রেতার সংখ্যা বেড়ে গেছে, তখনই কিন্তু যারা বিক্রেতা তারা একটি কারসাজি করার চেষ্টা করেছেন। সেটি হচ্ছে গরুর দাম যেভাবে চাইছেন তার চাইতে একটু, সকালে যেভাবে চাইছিলেন তার চাইতে একটু বাড়িয়ে চেয়েছেন, এবং তারা কিন্তু সেই কারণে তারা বেচা বিক্রি আপাতত বলা যায় যে এক কথায় টুকটাক হচ্ছে। বিকেলের পর অর্থাৎ 4টার পরে বা 5টার পরে বেচা কেনাটা জমে উঠবে একেবারেই এমনটা মনে হচ্ছে। গরুর যারা পাইকার আছেন, যারা বিক্রেতা আছেন, তারা যেমন গরু ছাড়ছেন না, এবং যারা ক্রেতা রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন আসলে একটু পরে গরু কিনবেন যদি একটু দাম কমে, সেই আশায় এই চেষ্টাটা কিন্তু তাদের মধ্যে আমরা দেখেছি। তো এক কথায় বলতে গেলে যে এখানে প্রচুর গরু রয়েছে, আবার প্রচুর ক্রেতাও রয়েছে, কিন্তু বেচাকেনা যে অর্থে হওয়ার কথা সে অর্থে এই মুহূর্তে হচ্ছে না। আমরা কথা বলেছিলাম এখানকার হাট কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলেছেন যে আসলে বেচাকেনা যাই থাকুক তাদের এখানে হাটের ব্যবস্থাপনা খুব ভালো, এবং ঠিকঠাকভাবে যাতে সুন্দর সুষ্ঠুভাবে বেচাকেনা করা যায় সে লক্ষ্যে তারা সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। নিরাপত্তার ব্যবস্থা রয়েছে ভালো। চরমোনাইয়ের পশুর হাটের কিন্তু একটি ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে যে এখানে যত বড়ই গরু কেনা হোক না কেন 100 টাকা মাত্র হাসিল, আর খাসির বেলায় কিন্তু 50 টাকা মাত্র হাসিল। আর এই কারণেই কিন্তু এখানে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। নগরীতে যতগুলো হাট রয়েছে তাতে কিন্তু খুব কম সংখ্যক ক্রেতা রয়েছে, গরু রয়েছে আমরা জানতে পেরেছি। আর এখানে বেচাকেনা জমে উঠবে খুব শীঘ্রই, এমনটা আশা করছেন সংশ্লিষ্টরা। এতটুকু ছিল বরিশালের চরমোনাই গরুর হাট থেকে সবশেষ। হাট থেকে দরদাম এবং বেচাকেনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। 12 ঘন্টার মধ্যে ঢাকা দক্ষিণের কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক শাহজাহান মিয়া। এই কাজে 10,000 কর্মী নিয়োজিত থাকবে। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে কথা জানান তিনি। শনিবার সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে বৃষ্টি এবং নগরীর বিভিন্ন এলাকায় পশুর অস্থায়ী হাট, অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র পদে শপথকাণ্ডে 18 দিন ধরে অচল ঢাকা দক্ষিণ সিটির কার্যক্রম, বন্ধ সব ধরনের নাগরিক সেবা। এমন প্রেক্ষাপটে এবার ঢাকা দক্ষিণ সিটিতে কোরবানির বর্জ্য এবং পশুর অস্থায়ী হাটের বর্জ্য দ্রুত অপসারণ অনেকটা চ্যালেঞ্জ। তবে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসকের দাবি 12 ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণ করা সম্ভব। বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনকালে তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকলেও বর্জ্য অপসারণে জরুরি 3টি সেবা চালু থাকবে। আমরা কোরবানির দিন বিকাল থেকেই আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু হবে। আমাদের কমিটমেন্ট যে 12 ঘন্টার ভিতরে আমরা এই ময়লা পরিষ্কার করব, এবং আমাদের এই ময়লা পরিষ্কারের জন্য প্রায় 10,000-এর অধিক আমাদের কর্মী আমরা প্রস্তুত রেখেছি। এ সময় দক্ষিণ সিটির প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে 35,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে যে ঈদের জামাত তার সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। আবহাওয়া যে কোনো সময় খারাপ হতে পারে, সেই পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের এ মাঠে প্রায় 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন। আবহাওয়া বিবেচনায় রেখে ঈদের নামাজের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলেও জানান তিনি। হাসিব বিল্লাহ, এখন ঢাকা।
গত কয়েকদিন ধরে রাজধানীর সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আজ সকাল থেকে রাজধানীতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। একদিন পরে ঈদুল আজহা আবহাওয়া পরিস্থিতি জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, বৃষ্টি কবে কমবে এবং আবহাওয়া অফিসের পূর্বাভাস কি? ঈদের দিন আবহাওয়া কেমন থাকতে পারে? মিম, মেঘের কোলে সূর্য উঁকি দিচ্ছে, কখনো আকাশটা মেঘলা, কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে সূর্য বা রোদেলা আকাশ। এই যে এরকম একটি খেলা চলছে আজকে সারাদিনেই। আমরা দেখেছি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেছি, সেখানেও দেখা গেছে এক জায়গায় বৃষ্টি হয়, আরেক জায়গায় একেবারে শুকনো। অর্থাৎ এই যে গ্রীষ্মকালের শেষ বা জ্যৈষ্ঠের শেষের দিকে বর্ষা শুরু হতে যাচ্ছে, এই সময় সাধারণত আকাশটা এরকম মেঘলা থাকে, কোথাও বৃষ্টি হয়, কোথাও কম বেশি হয়। আজ যেমন খুলনা এবং বরিশাল অঞ্চলে বেশ বৃষ্টি হচ্ছে এবং ঢাকার অন্যান্য বা সারা দেশের অন্যান্য জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রপাতও হচ্ছে। তবে আবহাওয়া অফিস বলছে যে আগামী কাল, পরশু এবং তারপরের দিন অর্থাৎ ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন সারা দেশের কোথাও তেমন ভারী বৃষ্টি হবে না, বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। তবে ঈদের দিন দেশের পূর্বাঞ্চলে অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেদিন ঝড়ো হাওয়া বইবে এবং এর সঙ্গে বজ্রপাতও হবে। এই জন্য আবহাওয়া অফিস বা আবহাওয়াবিদরা বলছেন যে সেই অঞ্চলের মানুষ যেন পূর্ব থেকে প্রস্তুতি নেয়। এবং এছাড়া যেহেতু এই বর্ষাকাল শুরু হতে যাচ্ছে, এই সময়ে বিচ্ছিন্নভাবে যেহেতু বৃষ্টি হবে, এই জন্য কোরবানির ঈদ মানুষের অনেক প্রস্তুতি থাকে, অনেক বড় আয়োজন। এই জন্য ঈদের জামাতকে ঘিরে যেন বৃষ্টির একটি প্রস্তুতি নেওয়া হয় এবং সবাই যেন যারা ঈদের নামাজ পড়তে যাবেন তারাও যেন ছাতা ব্যবহার করেন, এরকম একটি পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া তবে আবহাওয়া অফিস বলছে যে এই 10 তারিখের পরে এই 3 দিন তেমন বৃষ্টিপাত হবে না। 10 তারিখের পরে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে তাপমাত্রাও মোটামুটি আজ সারা দেশে বা আজকে মূলত চুয়াডাঙ্গায় গতকালকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং কক্সবাজারে 22 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এইরকমই তাপমাত্রা থাকবে এবং অপরিবর্তিত থাকবে। এই ছিল মিম এই আবহাওয়ার খবর। আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন হাসিব বিল্লাহ। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পরিবারের সঙ্গে 1 মাস ব্যস্ত সময় কাটিয়ে লন্ডনের স্বামী ও কন্যার সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি। বৃহস্পতিবার বেলা 11টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন। এর আগে সকালে পরিবারের সদস্যের কাছে বিদায় নিয়ে গুলশানের নিজ বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন জুবাইদা রহমান। দীর্ঘ 17 বছর পর গত 6 মে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জিয়া পরিবারকে হেয় করতে সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইবা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপপ্রচার চালানো হচ্ছে। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অপপ্রচার রোধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এগুলো প্রচার করা হচ্ছে। এ কাজ দুষ্ট চক্রের উদ্দেশ্য প্রণোদিত। এসব অপপ্রচারের লক্ষ্য হচ্ছে জনমনে জিয়া পরিবারকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। আমরা এহেন গর্হিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। শুরু হলো হজের মূল কার্যক্রম। সূর্যোদয়ের পরপরই মিনা থেকে আরাফাতের ময়দানে জড়ো হতে শুরু করেন মুসল্লিরা। লাখো কণ্ঠের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাতের ময়দান। জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে হজের খুতবা। পরে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করে মুজদালিফায় যাবেন মুসল্লিরা। মাগরিব ও এশার নামাজ আদায় শেষে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। বিদায় হজের স্মৃতিবিজড়িত আরাফাত ময়দানে অবস্থানকেই মূল হজ বিবেচনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। মক্কা নগরী থেকে 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে সমবেত হচ্ছেন লাখো মুসল্লি, যেখানে দাঁড়িয়ে স্মৃতি বিজড়িত বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূর্যোদয়ের পর তাবুর শহর মিনা থেকে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন মুসল্লিরা। আরাফাতের ময়দানে অবস্থানকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয়, যেখানে মুসল্লিরা সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। জোহরের নামাজের আগে পাঠ করা হবে হজের খুতবা। এবার খুতবা পড়াবেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়েখ সালেহ বিন হুমাইদ, যা 34টি ভাষায় অনুবাদ করে শোনানো হবে মুসল্লিদের। তীব্র তাপপ্রবাহের কারণে আরাফাতের দিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাঁবুর ভেতরে থাকার পরামর্শ দিয়েছে সৌদির হজ কর্তৃপক্ষ। এরপর মুজদালিফের উদ্দেশ্যে সূর্যাস্তের পর আরাফাত ময়দান ত্যাগ করবেন মুসল্লিরা। সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবেন সারা রাত। এরপর শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। পরদিন 10 জিলহজ ঈদুল আজহার দিন মিনায় ফিরে গিয়ে শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন মুসল্লিরা। কাবা শরীফ তাওয়াফের পর বাকি আনুষ্ঠানিকতা শেষ করবেন বিভিন্ন দেশ থেকে আসা 15 লাখের বেশি মুসল্লি। হজ যাত্রীদের ভ্রমণের সুবিধার জন্য 62টি বিমান সংস্থা 3000-এর বেশি ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া সৌদির অভ্যন্তরে ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে হারমাইন হাই স্পিড ট্রেন। হজের সময় চালু থাকবে একদিনে 7 লাখের বেশি যাত্রী বহনে সক্ষম এই রেল ব্যবস্থা। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হজ। গেল বুধবার ইহরাম পরে আল্লাহর ঘর খ্যাত কাবা শরীফ 7 বার তাওয়াফের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। তানভীর জানি, এখন বিশ্ব। কাস্টমস কর্মকর্তাদের আন্দোলনের পর বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দেখা দিয়েছে জাহাজের জট। বৃষ্টিতে খাদ্যশস্য ও খোলা পণ্য খালাসে ব্যাহত হওয়ায় সময় মতো জেটিতে ফিরতে পারছে না জাহাজ। বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত। ঈদের আগে বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপো ও বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ভাড়া বেড়েছে 4 থেকে 5 গুণ। যদিও ছুটিতে কার্যক্রম সচল রাখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন সহ খোলা হয়েছে হটলাইন। আরো জানাচ্ছেন হাজেরা শিউলি। গেল 15 মে শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে কন্টেনারবাহী পরিবহন শ্রমিকদের কর্মবিরতি। এরপর রাজস্ব বোর্ড বিভক্তির প্রতিবাদে কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি। এসব ধকল কাটিয়ে বন্দরের কার্যক্রম গতিশীল করার চেষ্টার মধ্যেই এবার বৈরী আবহাওয়ার প্রকোপ। ফলে গেল সপ্তাহে 2 দিন জেটিতে ভিড়তে পারেনি কোনো জাহাজ। সেই সঙ্গে টানা 1 সপ্তাহের বেশি সময় ধরে চট্টগ্রামে ভারী থেকে মাঝারি বর্ষণের কারণে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য খালাস কার্যক্রম। এতে নির্ধারিত সময়ে বন্দরের জেটিতে ভিড়তে পারছে না জাহাজগুলো। ফলে রপ্তানি পণ্য জাহাজীকরণে দেরি হচ্ছে। সুতরাং অপারেশনাল একটা বাধা বা অবস্ট্যাকল আমরা এখন ফেস করছি এবং আমরা মনে করি যে ঈদের পর থেকে এটা ধীরে ধীরে কেটে যাবে। এক্সপোর্ট কন্টেইনারগুলো বা কাভার ভ্যানগুলো তারা রিসিভ করতে পারছে না, তাদের জায়গার সংকুলন নেই। এ অবস্থায় ডিপোগুলোতে জায়গা সংকুলন না হওয়ায় রফতানি পণ্য নিয়ে বাইরেই দাঁড়িয়ে আছে প্রায় 7,000 ট্রাক। এতে কারখানা থেকে ডিপোতে পণ্য পরিবহনের ভাড়া বেড়ে ঠেকেছে 5 থেকে 20,000 টাকায়। ডিপোগুলোতে ধারণ ক্ষমতার বাইরে অনেক মাল চলে আসছে, যার জন্য কাভার্ড ভ্যানগুলো আপনার রোডে দিনের পর দিন অপেক্ষমান। বন্দর কর্তৃপক্ষ বলছে প্রতিকূল আবহাওয়ার কারণে কিছুটা সংকট হলেও জেটি খালি হওয়া মাত্রই জাহাজগুলোকে ভেড়ার জন্য সিরিয়াল দেওয়া হচ্ছে। যে সমস্ত জাহাজ আউটার অ্যাঙ্কারেজ থেকে লাইটারাইজ করছে তাদেরটা কিন্তু সমস্যা হচ্ছে না, যারা ভিতরে বাড়তিতে যাচ্ছে শুধু তাদের জন্য। চট্টগ্রাম বন্দরে সচল জেটি রয়েছে 16টি। বর্তমানে বহির্নোঙরে অপেক্ষায় আছে 23টির মতো জাহাজ। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। যুদ্ধের মধ্যে এবার দ্বিতীয়বারের মতো কোরবানির ঈদ পালন করবে গাজাবাসী। যুদ্ধ শুরুর পর উপত্যকায় প্রবেশ করেনি কোনো জীবন্ত প্রাণী। যেখানে খেয়ে না খেয়ে কোনো রকমে দিন পার করছে মানুষ, সেখানে পশু খাদ্য খুঁজে পাওয়া যায়। অধিকৃত পশ্চিম তীরে ঈদ ঘিরে হাটে উঠেছে কিছু পশু, তবে সেগুলোর দাম বাসিন্দাদের নাগালের বাইরে। ফিলিস্তিনিদের কোরবানির ঈদ উদযাপন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি।
এবারের ঈদের দিনেও কোরবানি নয়, গাজায় চলবে ক্ষুধা আর কান্নার রোল। খুশি, উৎসব আর ত্যাগের মহিমায় কোরবানি ঈদ আসলেও ফিলিস্তিনিদের জীবনে নেই কোনো ভিন্নতা। প্রায় 2 বছরের যুদ্ধে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গোটা উপত্যকা এখন চরম দুর্ভিক্ষের মুখে। একবেলা খাবারের জন্য হাহাকার করছে গাজাবাসী। নেই বেঁচে থাকার ন্যূনতম চিকিৎসা সামগ্রী। ইসরায়েলিদের নিষ্ঠুরতায় মুছে গেছে ফিলিস্তিনিদের ঈদের খুশি। আরব রাষ্ট্রসহ মুসলিম বিশ্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন গাজার বাসিন্দারা। هاي اللي بصير فينا في المذبح هذا من وين تنقبل لهم حج وعيد العرب بيذبحوا قاعدين العرب بعايدوا متهانين واحنا في الموت من وين راضي يقبل عيدهم العرب এবছর গাজায় কোরবানির পশু প্রবেশের অনুমতি মেলেনি। ঈদে কোরবানির তো প্রশ্নই ওঠে না। মাসের পর মাস এক টুকরো মাংসের মুখ দেখেনি বহু ফিলিস্তিনি পরিবার। খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে কাটবে ঈদের দিনও। معوج المواطن مسخم المواطن يرخصوا العلب برخص الخروف يرخصوا العلب ولا واحد لا بدعم المزارع ولا اياتها شيء অধিকৃত পশ্চিম তীরে সীমিত সংখ্যক পশু থাকলেও সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ভেড়ার মাংসের দাম $12 যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে পশুপালনও হয়ে উঠেছে অসম্ভব। لأسباب مثلا سياسية ممكن إنه برضه في مناطق بكوا فيها رعيان وفيها ناس وفلاحين انت راح تضحي بس مش زي كل عيد يعني بدنا نقول بنضحي مثلا গাজার কোরবানির হাটগুলোতে নেই উৎসবের আমেজ। এছাড়া যে কোনো সময় হাটগুলোতে ইসরায়েলিদের হামলার শঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। তানভীর জানি, এখন বিশ্ব। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন.tv।